নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি 4 দিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা পুলিশের সিপির বিজ্ঞপ্তির ঘিরে বিভ্রান্তি। কলকাতা পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি। কলকাতা পুলিশ কমিশনার তিনি যে বিজ্ঞপ্তি দিয়েছেন তা ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে। কলকাতা পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি। 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত জমায়েত বন্ধ। পুজোর ঠাকুর দেখা নিয়ে এই আইনজীবীদের মধ্যেই প্রশ্ন। বিজ্ঞপ্তি খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন। কি আবেদন করা হচ্ছে জানবো আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের কাছ থেকে। পীযূষ, দেখো, কলকাতা পুলিশ কমিশনারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে বউবাজার, লালবাজার, ধর্মতলা সহ আশেপাশে সংলগ্ন অঞ্চলগুলিতে 5 জনের বেশি মানুষ একসাথে তারা ওই রাস্তা দিয়ে হাঁটা বা ওই অঞ্চলে চলাচল করতে পারবে না। এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করেই বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ তুমি জানো যে বউবাজার শহর সংলগ্ন অঞ্চলগুলিতে যে দুর্গাপূজা হয়, সেই দুর্গাপূজাগুলিতে মানুষ দর্শনার্থীরা যেমন দর্শন করতে একসাথে মিলিত হন এবং প্রচুর পরিমাণে ভিড় হয় এবং সেখানে রাত্রিরেও কিন্তু সেই ভিড় বজায় থাকে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই বিজ্ঞপ্তি যদি মানা হয় তাহলে দেখা যাবে যে একসাথে ঠাকুর দেখার যে পরিকল্পনা তা কিন্তু করা যাবে না, অর্থাৎ মানুষ ঠাকুর দেখতে পারবে না। এমনটাই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বাম ছাত্র সংগঠন এবং ডাক্তারদের একাংশ। এই দুটি আবেদনই বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় এই বিজ্ঞপ্তিকে খারিজ করার নির্দেশ দেওয়া হোক। তার কারণ সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত যে সময়সীমা ধার্য করা হয়েছে তার মধ্যেই রাজ্যের প্রধান বড় উৎসব শারদ উৎসব। সেই শারদ উৎসবকে কেন্দ্র করে যে ভিড় এবং দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়, এই বিজ্ঞপ্তির ফলে মানুষ একসাথে ঠাকুর দেখতে বেরোতে পারবে না বা সেই একসঙ্গে তারা ঘুরতে পারবে না। তাই এই বিজ্ঞপ্তিকে খারিজ করা হোক। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত জমায়েত বন্ধ, এমনই নির্দেশ দেওয়া হয়েছিল, বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার পক্ষ থেকে। আর এই বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি, আইনজীবীরাই প্রশ্ন তুলেছেন। পুজোর ঠাকুর দেখা নিয়ে কোথাও গিয়ে সমস্যা হতে পারে, কলকাতা হাইকোর্টে এই মর্মে আবেদনও করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনারের যে বিজ্ঞপ্তি, 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত জমায়েত বন্ধ। পুজোর ঠাকুর দেখা নিয়ে প্রশ্ন আইনজীবীদেরই এবং এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা। বিজ্ঞপ্তি খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছে। আইনজীবী শামীম আহমেদ কি বলছেন শুনব। আসলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে নেওয়া হচ্ছে, যেটা শুরু থেকেই এই প্রচেষ্টা ছিল, বিভিন্ন ফর্মে ছিল, এখন আরও একবার সামনে পুজো, সারা রাস্তা জুড়ে প্রতিবাদ চলছে। সেই সময় একটা ব্ল্যাঙ্কেট 144-এর অর্ডার, পুরনো আইনে 144 এবং 160 ব্যান করেছে যে জমায়েত করা যায়। সকলেই জানি যে পুজোয় আমরা লাইন দিয়ে ঠাকুর দেখতে বেরোই সাধারণ মানুষ। উৎসব করতে বলেছেন কয়েকদিন আগে দিদিমণি, মানুষ প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছেন। সেই সময় যখন মানুষ প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে, তখন যাতে দুর্গাপুজোতেও যেন মানুষ যেতে না পারে তার জন্য এই ধরনের আটকানো। এই মুহূর্তে নজর রাখবো পরের খবরে। রাজ্যে 100 দিনের কাজ কতদিন দেওয়া হয়েছে, কত কাজ দেওয়া হয়েছে,
এবং এই প্রকল্প চালু থাকা সত্ত্বেও প্রকল্প শ্রমিকরা কেন কাজ পাচ্ছেন না তা নিয়ে রাজ্যের কৈফিয়ত তলব করল কলকাতা হাইকোর্ট। এবার রাজ্যে 100 দিনের কাজ নিয়ে কেন কাজ পাচ্ছেন না কর্মীরা তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। পীযূষ কান্তি নাগ রয়েছেন। পীযূষ, এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের কি বক্তব্য? কলকাতা হাইকোর্ট যে মাননীয় প্রকল্পে যে 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজে বহু মানুষ কাজ পাচ্ছেন না দীর্ঘদিন ধরে, এই অভিযোগ নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের রয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি জানতে চান যে এই বিষয়টি নিয়ে রাজ্য কি ব্যবস্থা গ্রহণ করেছে। তো তখনই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যে ইতিমধ্যে রাজ্য একটি পরিকল্পনা গ্রহণ করেছে এবং যাতে মানুষ কাজ পায় সে বিষয়েও কিন্তু রাজ্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেছে। আগামী সোমবার রাজ্যের পক্ষ থেকে একটি হলফনামা দিয়ে জানানো হবে যে রাজ্য এই প্রসঙ্গে কি কি ব্যবস্থা গ্রহণ করেছে এবং 100 দিনের কাজে যারা নিযুক্ত তাদের কাজ দেওয়ার ব্যাপারে কিভাবে কাজ দেওয়া হবে এবং তাদের পেমেন্ট কিভাবে হবে, এই সামগ্রিক বিষয় নিয়ে একটি লিখিত হলফনামা পেশ করবে রাজ্য এবং তারপরেই প্রধান বিচারপতি এ বিষয়ে তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। কিছু সেক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে কি বলা হয়েছে যে 100 দিনের কাজ নিয়ে গত কয়েক বছর ধরে কেন্দ্র রাজ্য যে জটিলতা, টাকা দেওয়া না দেওয়া নিয়ে এই বিষয়টা কি তুলে ধরা হয়েছে কোনোভাবে? দেখো, এই বিষয়টি কিন্তু সামগ্রিকভাবে রাজ্যের পক্ষ থেকে এর আগেও শুনানিতে বলা হয়েছিল, কিন্তু রাজ্য সরকার কেন কোন কোন জায়গায় এই 100 দিনের কাজের ব্যাপারে গাফিলতি রয়েছে বা রাজ্য সরকারকে পিছিয়ে যেতে হচ্ছে, সেই বিষয়টি কিন্তু এই কেন্দ্রের সঙ্গে সম্পর্কের বিষয়টিও কিন্তু হলফনামার মধ্যে উল্লেখ করবেন বলে অ্যাডভোকেট জেনারেল জানিয়ে দিয়েছেন এবং সেই মোতাবেকই কিন্তু রাজ্যে এই ভূমিকা লিখিত আকারে দেখার পরেই কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। আগে পীযূষ থাকো তুমি আমাদের সঙ্গে। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মামলা, রাজ্যকে ত্রাণের ব্যবস্থা করতে বলেন প্রধান বিচারপতি। প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, রাজ্যের পক্ষ থেকে এই কথা জানিয়েছেন রাজ্যের আইনজীবী। এক্ষেত্রে রাজ্যকে একটি রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কি নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, গোটা বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেব প্রতিনিধি পীযূষ কান্তি নাগের কাছ থেকে। পীযূষ, এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক কি নির্দেশ দিয়েছেন রাজ্যকে? দেখো, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যখন এই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মামলাটি ওঠে তখন কিন্তু রাজ্যের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে প্রধান বিচারপতি তার উদ্দেশ্যে বক্তব্য করেন যে বন্যা দুর্গত মানুষরা যাতে ত্রাণ পান সেদিকে রাজ্য কি ব্যবস্থা গ্রহণ করছে। রাজ্যের আইনজীবী সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতিকে জানান ইতিমধ্যে বন্যা পরিস্থিতি যে সমস্ত এলাকায় তৈরি হয়েছে সেখানে ইতিমধ্যে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ত্রাণের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার এবং এই বন্যা পরিস্থিতিতে কেন হলো এবং এক্ষেত্রে রাজ্য কি কি ব্যবস্থা করেছে, কোন কোন এলাকায় কত ত্রাণ বিলি করা হয়েছে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সামগ্রিক বিষয় নিয়ে রাজ্য একটি রিপোর্ট জমা দিতে চায় এবং যে রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে রাজ্যের সময়ের প্রয়োজন। তখনই প্রধান বিচারপতির সেই সময়ের আবেদন জানান রাজ্যের আইনজীবী এবং প্রধান বিচারপতি জানিয়ে দেন আগামী 3রা অক্টোবরের মধ্যে রাজ্যকে এই রিপোর্ট জমা করতে হবে এবং সেই রিপোর্ট দেখার পরই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। ছত্তিশগড়ের ওপর থাকা ঘূর্ণাবর্ত উত্তর মধ্য মহারাষ্ট্রে অবস্থানরত। ছত্তিশগড় থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অক্ষরেখার অবস্থানের জেরে বৃষ্টি জারি বঙ্গে।
আজও বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আর কতদিন চলবে এই বৃষ্টি, গোটা বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেব আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের কাছ থেকে। শাশ্বতী, দেখো, ছত্তিশগড় থেকে ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্ত তা মহারাষ্ট্রের উপর অবস্থানরত এবং যার জেরে বৃষ্টির স্তর কিছুটা হলেও দক্ষিণবঙ্গে কমেছে। তবে একটি অক্ষরেখার অবস্থান রয়েছে ছত্তিশগড় থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত, যার জেরে বৃষ্টি জারি থাকবে দুই বঙ্গেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায়। উত্তরবঙ্গে আজও লাল সতর্কতা জারি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির ক্ষেত্রে তিস্তা তোর্ষার জলস্তর বৃদ্ধি পেতে পারে, ভূমিধসের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গে এই বৃষ্টি জারি থাকবে। তবে আজকে রাতের থেকে দক্ষিণবঙ্গের জেলায় যে ভারী বৃষ্টির পূর্বাভাস তা কিন্তু কিছুটা হলেও লাঘু হবে এবং ধীরে ধীরে দক্ষিণবঙ্গের পরিস্থিতি অনেকটা হলেও স্বাভাবিকের দিকে এগোবে আজকে রাতের পর থেকে। ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। দক্ষিণবঙ্গে আজ রাতের পর থেকে কিছুটা পরিস্থিতি বদলাবে এমনটাই জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। উত্তরবঙ্গে জারি রয়েছে লাল সতর্কতা। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তে নিম্নচাপের চোখ রাঙালি। আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তে নিম্নচাপের চোখ রাঙালির। রাতভর টানা বৃষ্টির পর সকালেও বৃষ্টি। নদী এবং সমুদ্র উপকূলে বইছে দমকা ঝোড়ো বাতাস। কাকদ্বীপ, সাগর, নামখানা সহ একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। কোয়েল মণ্ডল রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। কোয়েল, কি পরিস্থিতি এই মুহূর্তে? তুমি দেখো, প্রথমত তোমাকে জানাবো, এই যে বঙ্গোপসাগরে থাকা জোড়া ঘূর্ণাবর্ত সেটি ইতিমধ্যেই নিম্নচাপের রূপ নিয়েছে এবং এই নিম্নচাপের প্রভাব কিন্তু যথেষ্ট আকারে পড়তে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে। বুধবার রাতভর বৃষ্টির পর আজ বৃহস্পতিবার সকাল থেকেও নাগাড়ি বৃষ্টি শুরু হয়েছে জেলার ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপ বিস্তীর্ণ এলাকা জুড়ে। উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে। অন্যদিকে নদী এবং সমুদ্র উপকূলে হাওয়ার দাপট রয়েছে যথেষ্ট বেশি। সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, সকালের তুলনায় বেলা যতটা বাড়ছে তত কিন্তু সুন্দরবনের উপকূলীয় এলাকায় বৃষ্টি এবং ঝড়ের তীব্রতা বেড়ে চলেছে। অন্যদিকে একেবারেই মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ। টানা বৃষ্টিপাতের ফলে জেলার নামখানা, সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা বিস্তীর্ণ নিচু এলাকা সেগুলো জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও যাতায়াতের রাস্তা জলের তলায়, কোথাও আবার বসত বাড়ির মধ্যেই জল ঢুকেছে। সেক্ষেত্রে জল যন্ত্রণায় একেবারেই নাজেহাল হয়েছে সুন্দরবনের জনজীবন। সমগ্রই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসন। ধন্যবাদ কোয়েল। কথা বলছিলাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে। রাত থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন। জল বাড়ার আশঙ্কা ঘাটালে। সকাল থেকেই ঘাটাল মহকুমার দাসপুর, চন্দ্রকোনা, ঘাটাল এলাকায় দফায় দফায় চলছে মুষলধারে বৃষ্টি। সিঁদুরে মেঘ দেখছেন কৃষকরা। এদিকে দুশ্চিন্তায় বানভাসী ঘাটালের মানুষজনও। এখনো জলমগ্ন ঘাটাল। অনেক জায়গায় ডিঙি ও নৌকোয় যাতায়াতই একমাত্র ভরসা তাদের। প্রাকৃতিক দুর্যোগের কারণে আবার বৃষ্টি শুরু হয়েছে। পুজোর আগে আবার বানভাসী হবে ঘাটাল। চরম দুশ্চিন্তায় ঘাটাল মহকুমার বাসিন্দারা। জলবন্দী মানুষজনের অভিযোগ, যোগাযোগ এবং পানীয় জলের সমস্যা রয়েছে তাদের। এর দুর্যোগ, চরম দুশ্চিন্তায় বানভাসী ঘাটালে মানুষজন। এখনো জলমগ্ন ঘাটাল। অনেক জায়গাতে ডিঙি এবং নৌকোয় যাতায়াতের একমাত্র ভরসা। প্রাকৃতিক দুর্যোগের কারণে আবার বৃষ্টি শুরু হয়েছে। পুজোর আগে বানভাসী হবে ঘাটাল। চরম দুশ্চিন্তায় ঘাটাল মহকুমার বাসিন্দারা। জলবন্দী মানুষজনের অভিযোগ যে যোগাযোগ এবং পানীয় জলের সমস্যা রয়েছে। এদিকে বন্যা নিয়ে পর্যালোচনায় পূর্ব মেদিনীপুরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ডিভিসির ছাড়া জলে কাঁসাই নদীর জলস্তর বেড়ে প্লাবিত বহু এলাকা। পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা জলের তলায়। মুখ্যমন্ত্রী যাওয়ার আগে বন্যায় ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তৈরি করছে প্রশাসন। বন্যা নিয়ে পর্যালোচনায় পূর্ব মেদিনীপুরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে জেলা প্রশাসন তারা ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে। একদিকে
প্রাকৃতিক দুর্যোগ, অপরদিকে ডিভিসির ছাড়া জলে বানভাসী পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায় রয়েছে। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন। সৌম্যজিৎ, মুখ্যমন্ত্রী কবে নাগাদ যেতে পারেন পূর্ব মেদিনীপুরে, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেই বা কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি জানতে পারছো? দেখো ঋতিকেশ সাহেব, ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি দেখে গিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে আগামী 28 তারিখের দিকে বন্যা ক্ষয়ক্ষতির পরিসংখ্যান পর্যালোচনামূলক করতে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে আসতে পারেন। এবং ইতিমধ্যেই কিন্তু ব্লক প্রশাসনের তরফ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই পরিসংখ্যান করা শুরু হয়েছে। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে প্রায় 30,000 হেক্টরের বেশি চাষের জমি পাঁশকুড়া এবং কোলাঘাট এলাকায়, সেগুলো এখনো জলের তলায়। সঠিক টাকার অঙ্কটা কিন্তু এখনো বলা যাচ্ছে না, কেননা তারা ইতিমধ্যে ক্যালকুলেট শুরু করেছেন এবং তারা জানিয়েছেন যে আগামী শুক্রবারের মধ্যে তারা পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ এটা সম্পূর্ণ করে ফেলতে পারবেন এবং মুখ্যমন্ত্রী এলে তাকে সেই পরিসংখ্যান জানাতে পারবেন। ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। মুখ্য সচিবকে ফের ইমেল জুনিয়র ডাক্তারদের। 18 সেপ্টেম্বর নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয় আন্দোলনকারীদের। দুপক্ষের আলোচনার সাপেক্ষে দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়ে মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। মুখ্য সচিবকে ফের ইমেল জুনিয়র ডাক্তারদের। মুখ্য সচিবের সঙ্গে 18 সেপ্টেম্বর বৈঠকে যা যা আলোচনা হয়েছে তা কার্যকর করার জন্যই এই মেল বলে জানা যাচ্ছে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন। সত্যসুন্দর, জুনিয়র ডাক্তারদের এই যে ইমেল, এই ইমেলে ঠিক কি বলা হয়েছে, কি রয়েছে তাতে? দেখো, জুনিয়র ডাক্তারদের তরফে যে মেল আজকে মুখ্য সচিব মানস পান্থকে পাঠানো হয়েছে তাতে বেশ কয়েকটি বিষয় তারা উল্লেখ করেছেন। সেই বিষয়গুলির মধ্যে তারা মনে করছেন যে গত 18 সেপ্টেম্বর মুখ্য সচিবের সঙ্গে নবান্নে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে বেশ কিছু বিষয় মৌখিকভাবে সরকারের তরফে তাদের দাবি নিয়ে সম্মত হলেও তার কার্যকরী ব্যবস্থা কিন্তু এখনো লক্ষ্য করা যায়নি, এমনটাই তারা জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সেক্ষেত্রে কার্যকরী ভূমিকা যাতে দ্রুততার সঙ্গে নেওয়া হয় সেই বিষয়ে আবেদন জানিয়ে মেল করা হয়েছে এবং তাতে বেশ কিছু বিষয় তারা উল্লেখ করেছেন। সেন্ট্রাল এনকোয়ারি কমিটি, সেই কমিটি তৈরির কথা বলা হয়েছিল, কিন্তু এখনো কিন্তু বাস্তবিক অর্থে সেই কমিটি তৈরি হয়নি। বিভিন্ন কলেজ যে কমিটি তৈরি করার কথা বলা হয়েছিল, কলেজ এনকোয়ারি কমিটি, যেটা বিভিন্ন যে এর আগে যে বিভিন্ন থ্রেড কালচার, সেই থ্রেড কালচারের রূপে যে এই কমিটির কার্যকরী ভূমিকা রয়েছে বলে সরকার সম্মত হলেও তা কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, সেক্ষেত্রেও দুর্নীতির বিষয়ে যে পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন জুনিয়র ডাক্তাররা এবং সেই লক্ষ্যে তাদের প্রতিনিধিদের সেইখানে যাতে রাখা হয় সেই কমিটিগুলোতে এবং সেই সঙ্গে কলেজগুলোতে যাতে গণতান্ত্রিক পরিবেশ থাকে নির্বাচনের জন্য, কলেজের ইলেকশনের জন্য মেডিকেল কলেজগুলোতে, এই সংক্রান্ত বিভিন্ন দাবি সম্বলিত আরো একগুচ্ছ তাদের যে দাবি, সেই দাবির মৌখিক সম্মত হলেও তা কার্যকরী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মুখ্য সচিবকে আজকে মেল করা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। ধন্যবাদ সত্য। কথা বলছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। মুখ্য সচিবকে ফের ইমেল জুনিয়র ডাক্তারদের। গত 18 সেপ্টেম্বর মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে জুনিয়র ডাক্তারদের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে যে সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছিল সেগুলো যাতে কার্যকর হয়, পদক্ষেপ করা হয়, সেই সাপেক্ষেই এই ইমেল করা হয়েছে বলে জানা যাচ্ছে। আরজি করের পর আর এক মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজেও থ্রেট কালচার। কোচবিহার MGN মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগ। 2023 সালের 11 জুন কলেজের এক ছাত্রীর মৃত্যু। পরিবারের অভিযোগ 6 ঘন্টা পর খবর দেওয়া হয়, এমনটাই অভিযোগ করছে পরিবারকে মৃতদেহের কাছে যেতে পর্যন্ত দেওয়া হয়নি। কলেজে ভয়ের পরিবেশে কথা পরিবারকে জানায় ছাত্রী। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ করা হচ্ছে, চন্দন সেনগুপ্তর কাছ থেকে জানবো। চন্দন, দেখো ঋষিকেশ, বর্ধমানের এক তরুণী কোচবিহার মেডিকেল কলেজে
ভর্তি হয়েছিল, সেখানে সে পড়াশুনো করছিল। 2023 সালের 11ই জুন হঠাৎ তার বাড়িতে খবর আসে তার মেয়ে আত্মঘাতী হয়েছে। এরপর ঘটনাস্থলে তারা গেলে পরিবারের অভিযোগ তার মেয়ের সঙ্গে দেখা করতে দেয়নি, কি অবস্থায় পড়ে রয়েছে সেটাও দেখতে দেয়নি। দীর্ঘক্ষণ ধরে একটি ডাক্তারের কটেজ বাড়িতে আটকে রাখা হয় বলে অভিযোগ, এবং তারপর যখন ময়না তদন্তের জন্য মেয়েকে নিয়ে যাবে তখন অনেক কাকুতি মিনতি করার পর তখন তার মেয়েকে মিনিট কয়েকের জন্য দেখতে দেয় এবং সেই দিনই কে দাহ করা হয়। এবং আরো অভিযোগ তার যে মোবাইল ছিল সেই মোবাইল ছিল পুলিশের যে ইনভেস্টিগেশন অফিসার আছে তার কাছে, কিন্তু সেই মোবাইল ফোনে বারবার ফোন বেজে গেলেও বাড়ি থেকে ফোন করা হয়েছিল, তার দিদি ফোন করেছিল, কেউ ফোনটা রিসিভও করেনি এবং সেই মোবাইল ফোনও ফেরত দেওয়া হয়নি, এমনই অভিযোগ। এখন প্রশ্ন হলো হঠাৎ করে এই এতদিন পর এই কাণ্ড কেন হলো বা কেন এই ঘটনা জানাজানি হলো? যেটা জানা যাচ্ছে আরজিকর কাণ্ড হওয়ার পর নড়ে চড়ে বসে যেমন বর্ধমান, তেমনি নড়ে চড়ে বসে উত্তরবঙ্গ লবি। এই উত্তরবঙ্গ লবির সঙ্গে একটা বর্ধমান লবির বরাবরই যোগাযোগ রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে গতকাল আর যে লবি রয়েছে উত্তরবঙ্গ লবি, সেখানে একটি আলোচনা হয়। সেই আলোচনায় ওই মহিলা ওই তরুণীর কথা উঠে আসে। তখন জানা যায় যে তরুণীর পরিবারকে বাড়ির লোকেদের বলা হয়েছিল যে তাদের এই অস্বাভাবিক মৃত্যু এর একটা অভিযোগ দায়ের করতে, কিন্তু ভয়ের কারণে তার বাবা যেটা বলছে সেই অভিযোগ দায়ের করতে পারেনি। তারই পরিপ্রেক্ষিতে ডাক্তার সুবর্ণ সরকার অর্থাৎ যে জেলার রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থার যে ডাক্তারি সংস্থা আছে, সংগঠন আছে, তাদের যে সংগঠনের তরফ থেকে কালকে দুজন ওই যে তরুণী মারা যায় তার বাড়িতে দেখা করতে যায় এবং তাদেরকে আশ্বাস দেয় যে আপনারা বলুন আমাদের কি ঘটনা ঘটেছে। তখন জানা যায় যে ওই পরিবারের সূত্র থেকে যে ওই তরুণীর মৃত্যু হলে তরুণীর সঙ্গে দেখা করতে দেয় না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ মোবাইল ফোন রয়েছে। শুনি চন্দন, পরিবারের কি অভিযোগ শুনি। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। আজকে 1 বছর 2 মাস হলো আমার মেয়ের এরকম হয়েছে। আমরা তো পারিনি কিছু করতে, মানে আমাদের করতে দেয়া হয়নি। মানে আমাদের এত গার্ড দিয়েছিল, কলেজ কর্তৃপক্ষ সকলেই আমাদের গার্ড দিয়েছে, ওখানে পুলিশ প্রশাসন সবাই গার্ড দিয়েছে, আমরা কিছু করতে পারলাম না। আর ওই রকম একটা ভালো মেয়ে চলে গেল আমাদের নিজের, হ্যাঁ, আমাদের আর সে মাথায় নেই। কিন্তু এখন যখন এই তিলোত্তমার ব্যাপারে হয়েছে, আবার আমার মেয়েকেও যখন মেয়েকেও তুলে ধরছে, দেখি কি করা যায়। 3টি মেয়ে আর ওই একটি ছেলে আমার মেয়ের খুব বন্ধু ছিল, হ্যাঁ, ওরাই সব সময় সব একসঙ্গেই থাকতো, সব জায়গায় যাওয়া আসা করতো, সব কলেজে সবাই জানতো ওরা যে একসঙ্গে থাকতো, ওরা খুব বন্ধু ছিল, প্রিয়, সবাই জানতো। এখন হয়তো অস্বীকার করবে, হ্যাঁ, কিন্তু ওই 3টে মেয়ে আর ওই ছেলেটি, হ্যাঁ, ওদের যেন শাস্তি হয়। আজকে যে দুজন চিকিৎসক এই সংগঠন থেকে এসেছেন, ওনারা সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে আমার কাছে জানলো, শুনলো এবং তারপর এই সমস্ত শোনার পর ওনারা বললেন যে আপনাদের যদি কোনো আইনি সহায়তা দরকার হয়, আপনারা যদি এই ব্যাপারে যদি আপনার কোনো আইনি লড়াই করতে চান, তাহলে আমরা কিন্তু পূর্ণ সহযোগিতা আপনাদের করতে রাজি আছি। এর জন্য আপনাদের কোনো আর্থিক বা মানে ফিজিক্যালি আপনাদের কোনো ফিজিক্যালি উপস্থিতি বা আর্থিক কোনো চাপবে না, বোঝা আপনাদের চাপবে না। এই ব্যাপারে আমাদের সঙ্গে বললো কথা। এখন দেখি আমরা সিদ্ধান্ত নিই, কারণ আমি এমনি হতাশ হয়ে গেছি। কারণ আরজিকর কাণ্ডের পর থেকে আমার জন্য একটা হতাশা আরও বেড়ে গেল, হ্যাঁ, যে এত বড় একটা ঘটনা ঘটলো, আজ প্রায় 2 মাসের উপর হয়ে গেল, সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেল, সমস্ত মানুষ রাস্তায় নেমে এলো, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজকে নেমে এলো। তারপরেও যদি এর যারা প্রকৃত দোষী তারা ধরা পড়লো না, তাতে করে আমার মেয়ের ক্ষেত্রে কিছু হবে মনে হচ্ছে হবে না। এই আমরা ভাবছি, দেখি কি করা যায়। ঠিক করব আমরা যে কি করা যেতে পারে। চিকিৎসক সুবর্ণ গোস্বামী কি বলছেন শুনবো। খবর পাই যে কোচবিহার মেডিকেল কলেজের এক ছাত্রী, যার বর্ধমানে বাড়ি,
তাকে তার অস্বাভাবিক মৃত্যু ঘটে এবং বাড়ির লোককে জানানো হয় যে সে আত্মহত্যা করেছে। কিন্তু বাড়ির লোকের তার মা বাবার সাথে আমরা আজকে এসে দেখা করি তাদের বাড়িতে। চিকিৎসক সংগঠন আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে আমরা চিকিৎসক দল আসি এবং কথা বলে জানতে পারি যে কলেজ কর্তৃপক্ষ জানার মানে ঘটনাটি জানার অর্থাৎ মৃতদেহের কথা জানার 6 ঘন্টা পরে তাদের বাড়িতে জানান, কলেজের অধ্যক্ষ জানান যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে এবং ইনভেস্টিগেটিং অফিসার তিনি ফোনটি তার জিম্মায় থাকা সত্ত্বেও বহুবার বাবা মা দিদি ইত্যাদি ফোন করেছেন কিন্তু তিনি ফোন ধরেননি। উপরন্তু তারা যাবার আগেই পোস্টমর্টেম করে ফেলার প্রস্তাব দিয়েছিলেন যে আপনাদের আসতে দেরি হবে, আমরা পোস্টমর্টেমটা করে ফেলি। মা বাবা পরের দিন পৌঁছান, ওনারা আপত্তি জানান, বলেন যে আমরা যাই তারপরে পোস্টমর্টেম হবে। তো তাদের মেয়েটি যে ঘরে আত্মহত্যা করে সেই ঘরটা দেখতে চেয়েছিলেন, মা বাবাকে দেখতে দেওয়া হয়নি এবং আরও বেশ কিছু ওনাদের প্রশ্নের কথা আছে যাতে ওনারা মনে করছেন যে তাদের কন্যা থ্রেট কালচারের হচ্ছে যে শিকার হয়েছেন বলে তাদের মনে হয়েছে। আমরা বলেছি যে তারা যদি কোনো আইনগতভাবে এগোতে চান, এই বিষয়টা বিচার চান, বিচার প্রার্থী মনে করেন যে বিচার সঠিক হয়নি করতে চান, তাহলে আমরা চিকিৎসক সংগঠনগুলো আইনগত সহায়তা, আমরা প্রয়োজনে আইনি লড়াই লড়ার জন্য যে আর্থিক সহায়তা সেটাও দিতে প্রস্তুত আছি। সময় এখন আরও একটা বিরতির, বিরতির পর সঙ্গে থাকবেন। দুর্গাপুজোয় বৃষ্টিতে ভিজবে বাংলা। আজ থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টি কমবে উত্তর এবং দক্ষিণবঙ্গে, তবে মহালয়া থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুভ্রজিৎ রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। শুভ্রজিৎ, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, একেবারে প্রথমে তোমায় জানিয়ে রাখবো, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে দুর্গাপুজো এবং মহালয়া এই সমস্ত দিনগুলি কিন্তু এই যে সপ্তাহগুলি রয়েছে সেই সপ্তাহগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই যে বৃষ্টির স্বাভাবিকের তুলনায় কিন্তু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তোমাকে জানিয়ে রাখবো, আজ 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বৃষ্টি কিছুটা কমবে উত্তর এবং দক্ষিণবঙ্গে, সেই কথা জানালেও সেখানে স্বস্তির খবর হলেও কিন্তু 1 তারিখ থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে একেবারে তোমার 27শে সেপ্টেম্বর থেকে যে দিনগুলি রয়েছে, যে সপ্তাহগুলি পড়ছে দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজো, সেই যে দিনগুলি এবং 17 তারিখ পর্যন্ত, একেবারে 17ই অক্টোবর পর্যন্ত স্বাভাবিকের তুলনায় কিন্তু বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ দুর্গাপুজো মহালয়া সব পুজোগুলি কিন্তু যেটা থাকবে যে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুভ্রজিৎ, এই পুজোর সময় বৃষ্টি হওয়ার কারণ হিসেবে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? একেবারে তোমায় যেটা জানিয়ে রাখবো যে এই ইতিমধ্যেই বর্ষা কিন্তু বিদায় নিতে শুরু করেছে এবং এরপরে যেটা দেখা যায় যে শীতকাল আসে এবং সেই যে এই দুটি কালের ঋতুর মিডিল যে গ্যাপ, সেই গ্যাপে কিন্তু এই ধরনের একটি আবহাওয়া তৈরি হয় এমনই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই কারণেই কিন্তু মূলত এই বৃষ্টি। তবে কিছু কিছু জায়গায় আবার উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টির কথাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত দুর্গাপুজোর যে সপ্তাহ, সেই সপ্তাহে কিন্তু বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ শুভ্রজিৎ। কথা বলছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে। পুজোয় বৃষ্টিতে ভিজবে বাংলা, দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, শুনুন। কারেন্ট যে উইকটা, যেটা 27 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, 27শে সেপ্টেম্বর থেকে 3 তারিখ পর্যন্ত এই যে উইকটা, এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে এবং 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে উইক, ওই উইকেও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মামলা, রাজ্যকে ত্রাণের ব্যবস্থা করতে বলেন প্রধান বিচারপতি। প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রাজ্যের আইনজীবী জানিয়েছেন। 3রা অক্টোবরের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে মামলা, রাজ্যকে ত্রাণের ব্যবস্থা করতে বলেন প্রধান বিচারপতি। প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে। 3রা অক্টোবরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে রাজ্যকে।
রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ওঠা থ্রেট কালচার এবং উত্তরবঙ্গ লবির প্রভাব নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় উদ্বিগ্ন হাইকোর্ট। মেডিকেল কলেজে প্রশ্নপত্র বিক্রি, বদলি সহ একাধিক অভিযোগে চিকিৎসক অচ্যুষ্মান ভট্টাচার্য ও এক সমাজকর্মী জনস্বার্থ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সেই মামলারই শুনানি ছিল প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি বিভাস পটনায়কের ডিভিশন বেঞ্চে। ডাক্তার কবে হবি? মানে মানে তো পাস করে করবি, ইন্টার্নশিপ করবে তো। ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে। তার যদি সার্টিফিকেট না পাস তাহলে কি হবে? রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে হুমকি সংস্কৃতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ কলকাতা হাইকোর্টের। খোদ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, একটি বিশেষ লবি এই থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতির পরিবেশ তৈরি করেছে, যা যথেষ্ট উদ্বেগের। এই সংস্কৃতি বন্ধ করতে কি পদক্ষেপ করা হয়েছে তা 26শে নভেম্বরের মধ্যে রাজ্য সরকার, রাজ্য মেডিকেল কাউন্সিল এবং জাতীয় মেডিকেল কাউন্সিলকে হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সম্প্রতি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে থ্রেট কালচার বন্ধে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে একটি জনস্বার্থ মামলা হয়। তার আবেদনে একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনেরও দাবি জানানো হয়। বলা হয়েছে, এই থ্রেট কালচারের জন্য হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা কাজ করতে ভয় পাচ্ছেন। এর ফলে চিকিৎসা ব্যবস্থায় একটা অচলাবস্থা দেখা দিয়েছে। মামলার শুনানিতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, অনেককে সাসপেন্ড করা হয়েছে। কলকাতা টিভি। প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি অভিজিৎ মণ্ডল। উচ্চ রক্তচাপ জনিত কারণে হাসপাতালে ভর্তি টালা থানার প্রাক্তন ওসি। বর্তমানে অবস্থা স্থিতিশীল টালা থানার প্রাক্তন ওসি। অভিজিৎ মণ্ডল টালা থানার প্রাক্তন ওসি প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি। উচ্চ রক্তচাপ জনিত কারণে হাসপাতালে ভর্তি টালা থানার প্রাক্তন ওসি। গতকালও তাকে আদালতে পেশ করা হয়েছিল। বর্তমানে অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে। অভিজিৎ মণ্ডল, যিনি এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে ছিলেন, প্রেসিডেন্সি জেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। আরজিকর কাণ্ডে এফআইআর করতে দেরি করেন এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ। তাকে সিবিআই গ্রেপ্তার করেছিল, তারপর তার জেল হেফাজত হয় এবং তিনি শারীরিক অসুস্থতা অনুভব করায় উচ্চ রক্তচাপজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি অভিজিৎ মণ্ডল আরজিকর হাসপাতালে, মাফ করবেন, টালা থানার প্রাক্তন ওসি, যিনি আরজিকর হাসপাতালে যে মামলা, সেই মামলায় এফআইআর নিতে দেরি করেছিলেন এমনটা কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ এবং সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন এই টালা থানার প্রাক্তন ওসি। প্রেসিডেন্সি জেলে ছিলেন, প্রেসিডেন্সি জেল হাসপাতালেই তাকে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। তিলজলায় নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় সাজা ঘোষণা। 2023 সালের ঘটনায় ফাঁসির সাজা আলিপুর আদালতের। চার্জশিট জমা দেওয়ার 15 মাস পর ফাঁসির সাজা অভিযুক্ত অলোক কুমার সাহের। তিলজলায় নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় সাজা ঘোষণা। 2023 সালে মার্চ মাসে ঘটনাটি ঘটে। সেই ঘটনায় ফাঁসির সাজা আলিপুর আদালতের। চার্জশিট জমা দেওয়ার 15 মাস পর ফাঁসির সাজা। অভিযুক্ত অলোক কুমার সাহের ফাঁসির সাজা। তিলজলায় নাবালিকাকে খুন ও ধর্ষণের মামলায় ফাঁসির সাজা। 2023 সালে ঘটনায় ফাঁসির সাজা আলিপুর আদালতের। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো হাইকোর্টের দেওয়া সময়সীমার আগেই উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশিত হয়েছে। নিয়োগ প্রক্রিয়াও খুব শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবে স্কুল সার্ভিস কমিশন বলে জানান তিনি। আজ বিদ্যাসাগরের জন্মদিনে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তিতে মালা দিয়ে এই বক্তব্য শিক্ষামন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী যেমন
বলেছিলেন, যেমন চেয়েছিলেন, যেমন মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন, সেই অনুযায়ী এসএসসি পুজোর আগে তাদের নোটিফিকেশন বার করেছে ভোট দেওয়া সময় তালিকার আগেই, এবং কাউন্সিলিংয়ের কাজ শুরু হয়ে যাবে। কবে এটা প্রক্রিয়া সম্পন্ন হবে এর বিস্তারিত জানতে চাইলে এসএসসির সঙ্গে আপনারা কথা বলুন। ফিরবো, সঙ্গে থাকবেন। শহর কলকাতার ঐতিহ্যে ট্রাম বাঁচাতে গণ কনভেনশন। শ্যামবাজার ট্রাম ডিপোর সামনে প্রতিবাদে ট্রাম বাঁচাও মঞ্চের প্রতিনিধিরা। 1873 থেকে শহর কলকাতায় ঘোড়ায় টানা ট্রামের চলা শুরু। সময়ের সঙ্গে তাল মিলিয়ে 150 বছর অতিক্রম হয়েছে এই শহর কলকাতায়, তা উদযাপনও হয়েছে আড়ম্বরের সাথে। কিন্তু কোথাও গিয়ে এই ট্রামকেই কিন্তু তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তার কারণ হিসেবে বলা হচ্ছে যে শহরের যানজটের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ট্রামের পথ চলা। তাহলে কি ট্রামকে সরে যেতে হবে শহর কলকাতার এই বিভিন্ন স্মৃতি থেকে? তা হয়তো নয়। গল্প, কবিতা, উপন্যাস, সিনেমায় ট্রাম থাকবে তার স্বমহিমায়। কিন্তু ট্রাম বাঁচাও বিভিন্ন সংগঠন তারা ইতিমধ্যেই এই ট্রাম যাতে শহর কলকাতায় থাকে তার নিজের ঐতিহ্য নিয়ে তা নিয়ে তারা আন্দোলনে নেমেছেন। সাইন্টিফিক্যালি রিজনিং দেয়া কোনো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স এটা কোনো জায়গাতে রাজ্য সরকার দিতে পারেনি। কারণ পারেনি মানে এটা হয় না। কোনো মিথ্যে জিনিস তো আপনি প্রমাণ করতে পারবেন না সত্যি বলে, গলাবাজি ছাড়া। এটাই হচ্ছে ঘটনা। আরেকটা হচ্ছে যে কালকে ট্রান্সপোর্ট মিনিস্টারের যে মিটিংটা হয়েছিল, উনি সেখানে ট্রামের সঙ্গে পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ির তুলনা করেছেন। এটা থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের কর্তৃপক্ষ ট্রাম বা লাইট রেলওয়ে তার যে ইউটিলিটি সারা পৃথিবীতে যে কেন ফিরে আসছে এই কারণটা তারা বুঝতেই পাচ্ছেন না। হয় ইচ্ছে করে বা অন্য কোনো কায়েমি স্বার্থ আছে, ডিপোর জমি বিক্রি করবো, এরকম অনেক ধরনের নোংরামি থাকতে পারে। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনি যেটা সংস্কৃতির কথা বলছেন কলকাতার মধ্যে জুড়ে আছে, এটা তো সত্যি কথা। ট্রাম দেখেই আমি বড় হয়েছি এবং সেই সময়কার যে ট্রামের স্মৃতি সেগুলো কি করে ভুলি। সবুজ গালিচার উপর দিয়ে ট্রাম চলেছে, দুধারে গাছ, দুদিকে গাড়ি চলেছে, সেই যে পরিবেশ ছিল সেই সময় আমরা ট্রামে করে স্কুল কলেজ গেছি এবং বড় হয়ে বিভিন্ন কাজে, যেমন ডালহাউসি, ধর্মতলা, যেখানেই বলুন না কেন ট্রাম ছিল আমাদের কাছে একটা আলাদা ধরনের গাড়ি। সরকারি পলিসি যেখানে ফেল করে যায় সেখানে তো আমাদের কিছু বলার নেই, কিন্তু ট্রামকে রাখতে হবে। আমার দাবি হচ্ছে ট্রাম চলছে এবং চলবে। কিন্তু ট্রাম কি তার সেই নিজের স্বমহিমায় থাকতে পারবে? এই প্রশ্নটাই এখন শহর কলকাতার নগরবাসীর মনে। ক্যামেরায় মনুজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। পুজোর আগে পদ্মার ইলিশ পড়বে বাঙালির পাতে। পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করলো ইলিশ বোঝাই ট্রাক। বাংলাদেশ থেকে কয়েক মেট্রিক টন ইলিশ রপ্তানি হবে ভারতে। 12 তারিখ পর্যন্ত ধাপে ধাপে ইলিশ আসবে। বাংলাদেশের ইলিশ চলে এসেছে, পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করেছে। বাংলাদেশ থেকে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানি হবে ভারতে। 12 তারিখ পর্যন্ত এইভাবেই ধাপে ধাপে ইলিশ আসবে ভারতে। পদ্মার ইলিশ বাংলায়, পুজোর আগে পদ্মার ইলিশ বাঙালির পাতে। পেট্রাপোল দিয়ে ইতিমধ্যেই ভারতে প্রবেশ করলো ইলিশ বোঝাই ট্রাক, যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। পুজোয় বাঙালির রসনা তৃপ্তিতে চলে আসছে পদ্মার ইলিশ। 12 তারিখ পর্যন্ত এইভাবেই ধাপে ধাপে একের পর এক ইলিশ বোঝাই ট্রাক ঢুকবে বাংলায়। পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করলো ইলিশ বোঝাই ট্রাক। বাংলাদেশ থেকে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানি হবে ভারতে। 12 তারিখ পর্যন্ত ধাপে ধাপে এভাবে ইলিশ বোঝাই ট্রাক ঢুকবে ভারতে। দেবাশিস মন্ডল রয়েছেন। দেবাশিস, আজ কতগুলো ট্রাক ঢুকেছে ভারতে এবং কি জানা যাচ্ছে? দেখো, আজকের পুজো উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি হলো ভারতে। পেট্রাপোল সীমান্ত দিয়ে
প্রথমে আজকে দুপুরের পরেই দুটো গাড়িতে করে প্রায় 9 মেট্রিক টন ইলিশ ভারতে ঢুকেছে, যার ওজন প্রায় 1 কেজি থেকে 1200 গ্রাম ওজন, যেটি কলকাতার বাজারে আগামীকাল সকালবেলা কলকাতার বিভিন্ন বাজারে পাওয়া যাবে, যেটি দাম পড়বে প্রায় 1800 থেকে 2000 টাকা দাম পড়বে বলে ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের লোকজন জানিয়েছেন। তবে যেটা জানা গেছে যে এই মরশুমে আগামী অক্টোবর মাসে 12 তারিখ পর্যন্ত ইলিশ ঢুকবে ভারতে, এবং প্রায় যেটা জানা গেছে 2420 টন ইলিশ ঢুকবে, এবং এই 12 তারিখ পর্যন্ত ইলিশ ঢুকবে, এবং 50-49টি যে আমদানিকারক সংস্থা রয়েছে তারা এই বরাদ্দটা পেয়েছে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করার। গত বছর এই আমদানি করার জন্য প্রায় 40 মেট্রিক টন 4000 মেট্রিক টন ইলিশ আমদানি করার সুযোগ পেয়েছিল, যদিও শেষ পর্যন্ত 3000 মেট্রিক টন পর্যন্ত ইলিশ আমদানি হয়েছিল। এবং এবছর প্রথমে যেটা জানা গেছিল যে প্রায় 3000 মেট্রিক টন ইলিশ আমদানি হবে, কিন্তু এখনো পর্যন্ত এটা জানা গেছে যে 2420 মেট্রিক টন ইলিশ আমদানি হবে, এবং আজকেই প্রথম ভারতে ঢোকা শুরু করলো, এবং আগামী মাসে 12 তারিখ পর্যন্ত ইলিশ আস্তে আস্তে ঢুকবে। যদিও প্রথম 2 গাড়ি ঢুকেছে, এবং রাতের দিকে আরো বেশ কিছু গাড়ি ঢুকতে পারে বলে জানা গেছে। ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস মণ্ডলের সঙ্গে। পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলো ইলিশ বোঝাই ট্রাক। বাংলাদেশ থেকে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানি হবে, যদিও বলা হয়েছিল 3000 মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ, কিন্তু 12 তারিখ পর্যন্ত ধাপে ধাপেই এইভাবে ইলিশ বোঝাই ট্রাক ঢুকতে থাকবে। হাইকোর্টের দ্বারস্থ অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত 18 সেপ্টেম্বর প্রেসিডেন্সিতে বক্তা হিসেবে বিতর্কিত মন্তব্যের অভিযোগ। 25 সেপ্টেম্বর পঙ্কজ দত্তের বিরুদ্ধে এফআইআর খারিজের দাবিতে মামলা বিচারপতি রাজস্বী ভরদ্বাজের এজলাসে। হাইকোর্টের দ্বারস্থ অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত 18 সেপ্টেম্বর প্রেসিডেন্সিতে বক্তা হিসেবে বিতর্কিত মন্তব্যের করার অভিযোগ রয়েছে। তার মন্তব্যে বিতর্ক হয় এবং তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল, সেই এফআইআর খারিজের দাবিতেই মামলা। পীযূষ কান্তি নাগ রয়েছেন। পীযূষ, কি জানা যাচ্ছে? দেখো, আরজিকরের ঘটনা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি কনফারেন্সে প্রাক্তন পুলিশ অধিকর্তা পঙ্কজ দত্ত একটি বিতর্কিত মন্তব্য করেন। তার প্রেক্ষিতে একটি এফআইআর দায়ের হয়। সেই এফআইআরটিকে খারিজের দাবি নিয়ে পাশাপাশি তার বিরুদ্ধে যাতে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে না পারে পুলিশ, সেই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের আবেদন জানিয়ে বিচারপতি রাজস্বী ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করে। বিচারপতি রাজস্বী ভরদ্বাজ তাকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। আগামীকাল পঙ্কজ দত্তের এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাইকোর্টের দ্বারস্থ অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত, তার বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছিল, সেই এফআইআর খারিজের দাবিতে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগামীকাল শুনানির সম্ভাবনা। দুর্গাপূজায় বৃষ্টিতে ভিজবে বাংলা। আজ থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টি কমবে উত্তর ও দক্ষিণবঙ্গে। মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা বলে জানা যাচ্ছে। দুর্গাপূজায় বৃষ্টিতে ভিজবে বাংলা। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টিতে মাটি হবে পুজো, এটা কিন্তু পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। দুর্গাপুজোয় বৃষ্টিতে ভিজবে বাংলা। মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টিপাত চলবে। আজ থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টি কমবে উত্তর এবং দক্ষিণবঙ্গে, কিন্তু আবারও মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।
স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। চারটে চারদিক আজ এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।